পাঠ করছি অপালা মুখার্জির লেখা গল্প মানব জমিন। মুষলধারে বৃষ্টি নেমেছে। আকাশের মুখ সকাল থেকেই গোমড়া। মেঘের ঘন ঘটা দেখে মনে হচ্ছে আজ সারাদিন আর বৃষ্টি থামবে না। বর্ষায় দামোদরের চেহারা সম্পূর্ণ বদলে যায়। ঘোলা জলের ঘূর্ণি অবিরাম ফুঁসে উঠেছে। দুদিকের গ্রামগুলো আবছা হয়ে আসছে। পাড়ঘাটায় আজ সওয়ারি বইবার নৌকাও বিশেষ দেখা যাচ্ছে না। এই বৃষ্টিতে কুকুর বেড়ালও বাড়ির বাইরে পা রাখে না, মানুষ তো দূরের কথা। রতনপুরের পাড়ঘাট এমনিতে সারা বছরই জমজমাট থাকে। এদিকের প্রত্যন্ত গ্রামগুলোর লোকজনদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য এখানকার বাজারেই আসতে হয়। তাই পাড়ঘাটের অনতি দূরে বেশ কিছু অস্থায়ী দোকান গড়ে উঠেছে। টুকিটাকি জিনিসপত্র প্রায় সব দোকানগুলোতেই পাওয়া যায়। এত বৃষ্টির জন্য আজ দোকানগুলো প্রায় সবই বন্ধ। শুধু কাজলের ভাতের হোটেলের ছেঁচা বাঁশের দরজাটা খোলা আছে। দরজার কাছে একটা টুলে বসে নিরাসক্ত দৃষ্টিতে কাজল দামোদরের ঘোলা জলের দিকে তাকিয়ে আছে। মধ্যবয়সী এই মহিলা ঘাটে কাজল মাসি নামেই পরিচিত। আজ 10 বছর ধরে পাড়ঘাটে সেই ভাতের হোটেল চালাচ্ছে। বোধ করি তার হোটেলেই এই ঘাটের দোকানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পুরানো। সহায়ক সহদেব আর বছর 15 পল্টু নামে একটি স্থানীয় ছেলে তাকে সাহায্য করে। কাজল কোথা থেকে এসেছিল, তার দেশ কোথায়, আজ পর্যন্ত কেউ জানে না। গুজবে শোনা যায় কোনো বিত্তশালী জমিদার তার বজরা থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় তাকে এই ঘাটে ফেলে দিয়ে যায়। অসাধারণ রূপসী এই মেয়েটিকে সেলিম মাঝি উদ্ধার করে। সেলিম আর তার বিবি নিঃসন্তান ছিল। কন্যা সন্তানের স্নেহে কাজলকে তারা নিজেদের ঘরে আশ্রয় দেয়। কিন্তু তারা এত গরিব, 3টে পেট টানা তাদের পক্ষে দুষ্কর হয়ে ওঠে। তাই সেলিমের বিবির পরামর্শে অস্থায়ী খড়ের চালের নিচে কাজল প্রথম চায়ের দোকান দেয়। সেই সময় রতনপুরের এত বলবোলাও ছিল না, ঘাটে নৌকার সংখ্যাও ছিল কম। কিন্তু কাজলের মিষ্টি ব্যবহারে আকৃষ্ট হয়ে যে কজন সওয়ারি যেত আসতো সকলেই প্রায় তার খদ্দের হয়ে উঠেছিল। এদের সবার সাথেই তার সুসম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এত সুন্দরী হওয়া সত্ত্বেও চরিত্রের দিক থেকে কাজল ছিল খাঁটি সোনা। শত প্রলোভনেও কেউ তাকে এতটুকু টলাতে পারেনি। সে কাউকে মাত্রাতিরিক্ত প্রশ্রয় দিত না। এই ঘাটে যাওয়া আসার সুবাদে অবিনাশবাবু নামে এক বৃদ্ধের সাথে কাজলের বাবা মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। তিনি একদিন কাজলের কাছে ভাতের হোটেল খোলার কথা বলেন। প্রয়োজনীয় মূলধন তিনি কাজলকে দেন। মাত্র 2,000 টাকা সম্বল করে কাজল হোটেল ব্যবসায় পা রাখে। তার হাতের গুণে সামান্য রান্নাও অসামান্য রূপ নেয়। ক্রমে খদ্দের বাড়তে থাকে। এই হোটেলের কাঁটা চচ্চড়ি আর শুক্তো খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে খদ্দের ভিড় জমায়। এর সাথে কাজলের মিষ্টি ব্যবহার ছিল তাদের আরেকটি আকর্ষণ। আমাদের ঘরের মা মাসিরা যেমন যত্ন করে সামনে বসে খাওয়ান, এখানেও তার কমতি ছিল না। কিছুদিনের মধ্যেই সেলিম মাঝির ঘরের ছাউনি বদলে টালির চাল হয়। দিন যায় না, জল যায়। সেলিম আর তার বিবি দুজনেই কেউ আর বেঁচে নেই আজ। এই বিশ্ব সংসারে কাজল আবার একা। এই হোটেলই তার পুত্র কন্যা, একান্ত আপনার জন। মা, আজ কি উনুনে আগুন দেব? এত বৃষ্টিতে আজ আর সওয়ারি আসার আশা নেই। পল্টুটাও আজ সুযোগ বুঝে ডুব মেরেছে। আমি বলি কি, ঝাঁপ বন্ধ করে ঘরে ফিরে যাই চলো। আনাজপাতিও তো বিশেষ কিছু নেই। গোটা কয়েক কচু, লাউ শাক আর বেগুন পড়ে আছে, ও দিয়ে আর কি রান্না হবে? না না, তুই উনুনে আগুন দে। যদি একজনও সওয়ারি ভাতের আশায় আসে, ভর দুপুরে খদ্দের নারায়ণ, তাকে কি ফেরানো যায়? অল্প করে ভাত বসা, তরকারি যা আছে তাই দিয়ে কুড়িয়ে বাড়িয়ে হয়ে যাবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু ও দিয়ে তুমি রাঁধবে কি? দেখ না কি করি। ওই দেখ, টোকা মাথায় দিয়ে বদন জেলে আসছে। ও বদন, মাছ কিছু পেলে নাকি? না মা ঠাকুরন, 4টে পুঁটি মৌরলা ছাড়া আজ আর কিছু জুটলো না। দাও, ওই পুঁটি মৌরলাই দাও। রান্নাঘরে শিল্পেতে ঘস ঘস শব্দে বেশ খানিকটা রাই শস্যে বেটে ফেলে কাজল। লাউ শাকের কচি ডগা টুকরো টুকরো হয়। ডুমো ডুমো করে বেগুন কাটা হয়। কিছুক্ষণের মধ্যেই লাউ শাকের চচ্চড়ি সুঘ্রাণে রান্নাঘর ভরে ওঠে। কাঁচা লঙ্কা সর্ষে তেলের গন্ধে খিদে যেন দ্বিগুণ বেড়ে যায়। লোহার কড়াইয়ে সেদ্ধ হয় সাদা শোলা কচু। মিহি করে সেই কচু মেখে কড়াই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, বড়ি আর আম তেল দিয়ে সেই কচু মাখা নেড়ে চেড়ে নেওয়া হয়। ওপাশের উনুনে ভাত ফোটার সুগন্ধ ভেসে আসে। বৃষ্টি আরো জোরে নামলো।
চারপাশ আবছা হয়ে এসেছে। ও মা, দেখো, একটা নৌকা দেখা যায় না? এই ভরা দুর্যোগে কারা বেরিয়েছে আবার? কিছুক্ষণের মধ্যেই বেশ বড় মাপের একটি নৌকা এসে ঘাটে লাগে। নৌকা থেকে নেমে আসে খেটে খাওয়া মানুষের 7-8 জনের একটি দল। এক অশীতিপর বৃদ্ধ ও বছর 12-র একটি কিশোর। ভারী মায়া মাখানো কিশোরটির মুখ। ভিজতে ভিজতে দলটি হোটেলের সামনে এসে দাঁড়ায়। মাসি, খাবার হবে কিছু? আগেই বলছি, আমাদের কিন্তু বেশি পয়সা নেই। হবে হবে, একটু বসো তোমরা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে রগরগে চুনো মাছের ঝাল প্রায় হয়ে এলো। ভাত আগেই নেমে গেছে। সহদেব মেঝেই কলাপাতা আর মাটির গ্লাস সাজিয়ে দেয়। মানুষগুলো বুভুক্ষুর মতো ঠেলাঠেলি করে বসে পড়ে। শুধু ওই কিশোর আর বৃদ্ধ কাঁচুমাচু মুখ করে এক কোনায় দাঁড়িয়ে থাকে। কিশোরটির মাথা থেকে তখনও টপ টপ করে জল ঝরে পড়ছে। কুঞ্চিত চামড়া বৃদ্ধের মুখে অসহায়তার প্রলেপ। শতছিন্ন পোশাকে স্পষ্ট দারিদ্র্য ফুটে উঠেছে। কিশোরের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু বলল বুড়ো। তারপরে মেঝের উপরেই ক্লান্ত শরীরটাকে মেলে দিল। খুড়ো, একটু জল হবে? বড় দাদু তেষ্টা আনচান করছে। বৃষ্টি একটু কমলেই আমরা এখান থেকে চলে যাব। সহদেব ঝাঁঝিয়ে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল। কাজল তাকে থামিয়ে দিল। ওধারে বুভুক্ষ মানুষগুলো ধোঁয়া ওঠা ভাতের সাথে লাউ শাকের চচ্চড়ি দিয়ে হুঁশার শব্দে গ্রাস মুখে পুচ্ছে। তাদের পাতের প্রথম দফার ভাত প্রায় শেষ হয়ে এলো। প্রতিটি ক্ষুধার্ত মুখে পরিতৃপ্তির ছাপ ফুটে উঠেছে। মাসি, বেড়ে রাঁধো তো তুমি। আহা, কি খেলাম, যেন অমৃত। খাও বাবারা, পেট ভরে খাও। সহদেব, ওদের আরো ভাত আর মাছের ঝোল দাও। কাজল ধীরে ধীরে বৃদ্ধের দিকে এগোয়। মেঝেয় শুয়ে লোলুপ দৃষ্টিতে সে পাতগুলোর দিকে তাকিয়ে আছে। কিশোরটির মুখেও খিদের ছাপ ফুটে উঠেছে। ভাবতে না চাইলেও কাজলের মন তাকে টেনে নিয়ে গেল সুদূর অতীতে, যখন সেলিমের ঘরে এক মুঠো ভিজে ভাত আর কাঁচা পেঁয়াজের টুকরো তার কাছে অমৃতের স্বাদ নিয়ে আসতো। কোথা থেকে আসছো বাবা? এই বর্ষায় যাবেই বা কোথায়? কিশোরটি অসহায় দৃষ্টিতে কাজলের দিকে তাকায়। আহা, এই বয়সে কোথায় বাবা মায়ের ছত্রছায়ায় থাকবে? তার বদলে এত বড় গুরুদায়িত্ব ওর কাঁধে ভর করেছে। বড় মায়া হয় কাজলের। মাতৃত্বের মমত্ব বোধ করে প্রতিটি মেয়ের মধ্যে নিজের অজান্তেই লালিত হয়। আসছে সেই কলাপোতা গ্রাম থেকে। কোথায় যাব জানি না মাসি। আমি এই দাদুর নাতনির ছেলে। মা ছিল, গত বছরে সেও আমাদের ছেড়ে চলে গেছে। এই অসহায় বুড়োকে ফেলে আমি কোথায় যাই? গায়ে রাখালের কাজ করতাম, কোনো রকমে একবেলা খেয়ে থেকেছি। কিন্তু আজ যে দিন চলে না, অনেক ধার বাকি হয়ে গেছে। আজ 2 দিন হলো জল ছাড়া পেটে কিছু পড়েনি আমাদের। হ্যাঁ গা, এই গায়ে কিছু কাজ পাওয়া যাবে না? কিশোরের 2 চোখ জলে ভরে আসে। কাজলের বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। সে পরে দেখা যাবে খুব। এখন ওঠো তো তোমরা, 4টে ভাত মুখে দাও। ও খুড়ো, তুমি নিজে দাঁড়াতে পারবে না ধরতে হবে? কিশোরটির মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে ওঠে। একটু ইতস্তত করে সে বলে, কিন্তু মাসি, আমার কাছে তো কোনো টাকা নেই। যা ছিল নৌকার ভাড়া দিতেই শেষ হয়ে গেছে। তুই থাম তো ছেলে, এইটুকু শিশুর মুখে পাকা পাকা কথা ভালো লাগে না বাপু। আয়, পেট ভরে খা। সহদেব, 2টো জায়গা করে দাও তো। পাতে ভাত পড়া মাত্র গোগ্রাসে গিলতে থাকে দুজনে। বৃদ্ধকে দেখে মনে হয় সে যেন অমৃতের স্বাদ পাচ্ছে। কচু মাখা দিয়ে ভাত মাখতে মাখতে অস্পষ্ট স্বরে সে বলে ওঠে, উনি, একটা কাঁচা লঙ্কা দে তো। এই কচু মাখায় কাঁচা লঙ্কা একটা আলাদা সোয়াদ আনে। চকিতে কাজলের চোখের সামনে ভেসে ওঠে অনেক অনেক দিন আগের অস্পষ্ট একটা ছবি। শান্ত সবুজ এক গ্রামে পরিচ্ছন্ন এক মাটির বাড়ির বারান্দায় আসন পেতে খেতে বসেছে এক বৃদ্ধ। ভাতের গ্রাস মুখে তুলেই সে ডাকছে, কাজলি, এমন আলু ভাতে মেখেছিস, কাঁচা লঙ্কা এত কম দিয়েছিস কেন? একটা কাঁচা লঙ্কা দিয়ে যা না মা। প্রাণপণে চোখ থেকে গড়িয়ে আসা জল আটকায় কাজল। মনস্থির করে ফেলে সে। পরম মনোযোগে ওরা দুজনেই তখন চুনো মাছের ঝাল দিয়ে ভাত খেতে ব্যস্ত। কাজল বৃদ্ধের পাশে বসে পড়ে। খুড়ো, আমি বলি কি, তোমাদের আর কোথাও গিয়ে কাজ নেই। আমাকে তোমার মেয়ে ভাবো না কেন? এই ছেলে, আমার তো 3 কুলে কেউ নেই। তুই না হয় আমার সাথে হোটেলটা একটু দেখাশোনা করে দিলি। তোর কাজও হলো, আমিও একটা নিজের লোক পেলাম। থাকবি তো বাবা আমার কাছে?
আমি যে এই দুনিয়াতে বড় একা রে। কৃতজ্ঞতা চিহ্ন ফুটে ওঠে কিশোরটির মুখে। বৃদ্ধের নিদন্ত মুখে দেখা যায় এক ফালি হাসি। সে সম্মতিসূচকভাবে মাথা হেলায়। কাজল আবার দরজার কাছে তার টুলে গিয়ে বসে। বৃষ্টি ধরে এসেছে। ছেঁড়া মেঘের আড়ালে সূর্যরশ্মি আবার পৃথিবীর মাটিকে আলোয় আলোময় করে তুলেছে। সেই আলো যেন কাজলের মনের অন্ধকারকেও মুছে দিয়ে আশার আলোয় আলোকিত করে তুলতে চাইছে। একদিন নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে তার জীবন নৌকা এই ঘাটে এসে নোঙ্গর করেছিল। আজ তেমনি আরো দুটো জীবনকে সে অথই জলের হাত থেকে বাঁচিয়ে পার ঘাটে বাঁধল। অনিত্য এই মানব জীবনে সম্পর্ক শুধু রক্তের সাথে জড়িয়ে থাকে না, তার জন্য প্রয়োজন মন দিয়ে মনকে বোঝার। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।